একটা ফাঁকা ফুটবল মাঠ, ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দু চকচক করছে চাঁদের আলোয়। দুটো তরুণ বল নিয়ে দৌড়চ্ছে, বয়স 18। তাদের চোখে স্বপ্ন, একদিন তারা ফিলিস্তিনের জার্সি গায়ে মাঠে নামবে, গোল করবে, মানুষ হাততালি দেবে। এই স্বপ্ন নিয়েই তারা প্রত্যেক রাতে অনুশীলন করে। কিন্তু সেই রাতেই স্বপ্নটা শেষ হয়ে গেল। হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো ইসরায়েলি সৈন্যরা। বন্দুকের নল তাক করা রইল ওই দুই তরুণের দিকে। না, তারা এদের প্রাণে মারেনি, কিন্তু যা করেছে তা শুনলে হাড় হিম হয়ে যাবে। একজনের পায়ে 7-7টা গুলি, আর একজনের পায়ে 4টে। সেই পা আর কখনো বল ছুঁতে পারবে না, আর কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতেই পারবে না এই তরুণ দুটি। এই খবর যখন সমুদ্র পেরিয়ে পৌঁছলো এক বৃদ্ধ সঙ্গীত শিল্পীর কানে, তখন তার ভেতরের যৌবনের আগুন আবার জ্বলল। তিনি রজার ওয়াটার্স, পিঙ্ক ফ্লয়েডের কিংবদন্তি বেসিস্ট, যার গান শুনে বড় হয়েছে একটা গোটা প্রজন্ম, যার কণ্ঠ একসময় গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। সেই কণ্ঠ এবার আর গান গায়নি, সেই কণ্ঠ চিৎকার করে উঠেছে প্রতিবাদে এবং ন্যায়ের দাবিতে। রজার ওয়াটার্স কে? কেন তাকে বহু বছর ধরে নানাভাবে চুপ করানোর চেষ্টা করা হয়েছে? বারবার বলা হয়েছে, তুমি বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী, রাজনীতিতে নাক গলিও না, তোমার কাজ গান গাওয়া। রাজনীতি নিয়ে কথা বললে তোমার ভক্তরা বিরক্ত হবে। যেমন বলা হয় সব দেশের সেলিব্রিটি, আমার আপনার সব দেশে। কিন্তু রজার অন্য ধাতুতে গড়া। তিনি বলেছেন, আমাকে যেন এই কথা কেউ না বলে যে আমি শুধু গান গাইব আর চুপ করে সব মেনে নেব। যখন 18 বছরের কিশোরদের পায়ে গুলি করে তাদের স্বপ্ন কেড়ে নেওয়া হয়, তখন চুপ করে থাকাটা একটা অপরাধ। এই কথাগুলো তিনি বলেছেন একটি ভিডিওতে। আই অন প্যালেস্টাইন নামের একটা ফেসবুক পেজে সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে। Yeah, there's two kids, 18-year-olds, that'd been to the local football stadium pitch to train, dreamed of playing at some point for Palestine, and some IDF soldiers decided to shoot. They shot one kid 7 times in one foot and 4 times in the other. So obviously they'll never play soccer, but they'll never walk again. Oh, you know, I'm a musician. I just want to play my music. I don't want Roger Waters bullying me. What? They're shooting the fucking feet of 18-year-olds who want to play soccer. Don't talk to me about your freedom of speech. Pay attention. রজার সেখানে বলেন, ফুটবলের স্বপ্ন দেখা ওই তরুণের পা যখন গুলিতে ঝাঁঝরা হয়ে যায়, তখন কেউ যদি তাকে জিজ্ঞাসা করে এ নিয়ে কথা বলার অধিকার তার আছে কি না, তিনি সেই প্রশ্নের কোনো জবাবই দেবেন না, কারণ প্রশ্নটাই ভুল জায়গায় করা হচ্ছে। রজার শুধু আবেগে কথা বলেন না, তিনি ইতিহাসটাও জানেন। তিনি বলেন 1948 সাল থেকে গল্পটা শুরু হয়েছে। সেই বছরই রাষ্ট্রসংঘ একটি প্রস্তাব দিয়েছিল, 2টো রাষ্ট্র হবে, একটা ইসরায়েল, একটা ফিলিস্তিন। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। ওয়াটার্সের মতে ইসরায়েল শুরু থেকেই সময় নষ্টের খেলা খেলছে, আলোচনার নামে দিনের পর দিন নষ্ট করেছে। আসলে তাদের লক্ষ্য ছিল পুরো ভূখণ্ডটা দখল করা, ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া। তিনি বলেছেন এই কাজটা তারা একদিনে করেনি, ধীরে ধীরে করেছে। ফিলিস্তিনিদের জীবন এমন কঠিন করে তোলা হয়েছে যাতে তারা নিজেরাই ঘর বাড়ি ছেড়ে চলে যায়। কেউ চলে গেছেন জর্ডানে, কেউ লেবাননে, কেউ সিরিয়ায়। শরণার্থী শিবিরে বছরের পর বছর পশুর মতো কাটিয়েছে, নিজের জমি থেকে দূরে, নিজের ঘর থেকে অনেক দূরে। রজার কি নিজে দেখেছেন এসব দৃশ্য? আসুন আজকের এই এপিসোডে তার কথা নিয়েই একটু আলোচনা করি, আর নিজের দেশের সেলিব্রিটিদের সঙ্গেও একটু মিলিয়ে নিই এই গানের জগতের মানুষটিকে। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। না, রজার ওয়াটার্স শুধু দূর থেকে কথা বলেন না, তিনি নিজে ওয়েস্ট ব্যাংকে গিয়েছেন, নিজের চোখে দেখেছেন সেখানের পরিস্থিতি। তিনি দেখেছেন এমন কিছু রাস্তা আছে যেখানে শুধু ইসরায়েলি বসতি স্থাপনকারীরাই গাড়ি চালাতে পারে।
ফিলিস্তিনিরা সেই রাস্তায় চলতেই পারে না। নিজের দেশে নিজের জমির উপর দিয়ে তারা স্বাধীনভাবে চলাফেরাও করতে পারে না, বিলকুল ব্রিটিশ শাসনে আমাদের দেশের মতো। এই দৃশ্য দেখার পর রজার আর চুপ করে থাকতে পারেননি। তিনি বলেছেন, ইসরায়েল পৃথিবীর একটি অংশকে নরকে পরিণত করেছে। না, এই কথাটা তিনি খুব হালকাভাবে বলেননি, নিজের চোখে থাকা কষ্ট থেকে বলেছেন, হৃদয়ের গভীর থেকে এই কথা বলেছেন একজন শিল্পী। আর তিনি এই কথা বলছেন গত 20 বছরেরও বেশি সময় ধরে। তিনি তার কনসার্টে বড় বড় স্ক্রিনে ফিলিস্তিনের পতাকা রাখতে শুরু করেছেন। তার শোতে তিনি রাজনৈতিক বার্তা দিয়েছেন বারবার। অনেকে তাকে সমর্থন করেছে, অনেকে আবার তার বিরোধিতাও করেছে। কিন্তু রজার পিছু হটেননি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তার কণ্ঠ আরো জোরালো হয়েছে। যখন গাজায় যুদ্ধ তীব্র হয়েছে, যখন শিশুরা মারা যাচ্ছে প্রতিদিন, তখন তিনি আরো স্পষ্টভাবে এই কথা বলেছেন, কোনো রাগঢাক না করে। তবে এবছর মানে 2026 সালে রজার এমন একটা কাজ করেছেন যা অনেকেরই মন ছুঁয়ে গেছে। তিনি পিঙ্ক ফ্লয়েডের সবথেকে বিখ্যাত গান কমফর্টেবলি নাম্ব নতুন করে রেকর্ড করেছেন। এবার তিনি আর একা নন, তার সঙ্গে ছিলেন ফিলিস্তিনি সঙ্গীত শিল্পী মোনা মিয়ারি, এবং গানটির নাম দেওয়া হয়েছে কমফর্টেবলি নাম্ব রি-ইমাজিনড। এই গানের ইতিহাসও কম নাটকীয় নয়। মূল গানটা লিখেছিলেন রজার নিজে 1979 সালে। সেই সময় তিনি স্মরণ করেছিলেন একটা কনসার্টের আগে তাকে ইনজেকশন দিয়ে অবশ করে দেওয়ার অভিজ্ঞতা। গানের সুর করেছিলেন ডেভিড গিলমোর, দুজনে মিলে গানটা তৈরি করেছিলেন। কিন্তু এবার নতুন সংস্করণে গিলমোরের নাম নেই, শুধু রজার আর মোনা মিয়ারি। নতুন গানে ইংরেজির সঙ্গে আরবি কথাও যুক্ত হয়েছে। গানের ভেতর বলা হয়েছে, নদী থেকে সমুদ্র পর্যন্ত সব মানুষের সমান অধিকার থাকা উচিত। বলা হয়েছে 1948 সালের আগের অবস্থায় ফিরে যাওয়ার কথা। রজার বলেছেন, তিনি কখনো অসাড় হয়ে থাকবেন না, মানুষের কষ্টের সামনে চুপ করে বসে থাকবেন না। এটাই তার প্রতিবাদ, এটাই তার বিক্ষোভ। আর এই গান থেকে যে টাকা এসেছে তার পুরোটাই তিনি প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ডে দিয়েছেন। এই সংস্থা গাজার আহত এবং অসুস্থ শিশুদের বিনামূল্যে চিকিৎসা দেয়। রজার বলেছেন, প্রতিটি শিশুর চিকিৎসা পাওয়ার অধিকার আছে, সে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন। বাংলার আরেক কিশোর কবির কথা মনে পড়ছে, বিশ্বকে প্রতিটি শিশুর বাসযোগ্য করার অঙ্গীকার করেছিলেন যিনি। কিন্তু রজার হঠাৎ একদিনে ইসরায়েলের এই অমানসিক অত্যাচারের কথা বুঝতে পারেননি। তিনি একবার একটি সাক্ষাৎকারে নিজের অতীত নিয়ে কথা বলছিলেন। সেখানে তিনি স্বীকার করেন, একসময় তিনিও ইসরায়েলের প্রচারে বিশ্বাস করতেন। ছোটবেলা থেকে তাকে যা শেখানো হয়েছিল তিনি তাই মেনে নিয়েছিলেন। কিন্তু পরে যখন নিজের চোখে বাস্তবতা দেখলেন, তখন সব বদলে গেল। তিনি দেখলেন এমন একটা ব্যবস্থা যেখানে একজন মানুষ শুধু তার জন্মের কারণে অন্য মানুষের চেয়ে কম অধিকার পান। এই দেখাটাই তাকে বদলে দেয়, আর এই স্বীকারোক্তি তাকে অন্যদের চেয়ে আরো মহান করে তোলে। ওই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন, প্রোপাগান্ডা আর সত্য এক জিনিস নয়। যতদিন তিনি শুধু শোনা কথায় বিশ্বাস করেছেন, ততদিন একরকম ভেবেছেন। যখন নিজে গিয়ে দেখলেন, তখন বুঝলেন গল্পটা একেবারে অন্যরকম, অনেক জটিল, অনেক নিষ্ঠুর। ব্রিটেনে একটা সংগঠন আছে, নাম প্যালেস্টাইন অ্যাকশন। তারা ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি চালায়। ব্রিটিশ সরকার এই সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে। এই সিদ্ধান্ত অনেককে অবাক করে দিয়েছিল। রজার সরাসরি এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ান। তিনি বলেন, এরা কোনো সহিংস গোষ্ঠী নয়, এরা অহিংস পথে প্রতিবাদ করে। I support Palestine Action. It's a great organization. They are non-violent. They are absolutely not terrorist in any way. They are a non-violent protest organization protesting the presence in the UK of Elbit Systems, who are an Israeli arms manufacturing. রজার মনে করেন, যখন কোনো সরকার শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের সন্ত্রাসবাদী তকমা দেয়, তখনই বোঝা যায় সেই সরকার সত্যকে ভয় পাচ্ছে। ঠিক এই কথাটাই বলেছেন রজার।
আর এই কথার জন্য তাকে অনেক মূল্যও চোকাতে হয়েছে। তার অনেক কনসার্ট বাতিল করা হয়েছে, কিছু শহর তাকে পারফর্ম করতে দেয়নি, হোটেল বুকিং বাতিল হয়েছে হঠাৎ করে, কোনো কারণ ছাড়াই দরজা বন্ধ হয়ে গেছে তার সামনে। মানে সেই চেনা ছক যা শাসকরা সব সময় করে থাকে সব দেশে। তাকে বারবার ইহুদি বিরোধী তকমা লাগানো হয়েছে, কিন্তু রজার প্রতিবারই এক কথা বলেছেন। তিনি বলেছেন তার শরীরে কোনো ইহুদি বিরোধ নেই, তিনি শুধু মানবাধিকারের কথা বলেন। যে কোনো ধর্মের মানুষের জন্যে, যে কোনো জাতির মানুষের জন্যে তিনি কথা বলেন। তার লড়াই কোনো একটা ধর্মের বিরুদ্ধে নয়, তার লড়াই অন্যায়ের বিরুদ্ধে। রজার মনে করেন পৃথিবীটা বদলাচ্ছে। তিনি বলেন সাধারণ মানুষ এখন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে। আমেরিকার তরুণ প্রজন্ম আগের চেয়ে অনেক বেশি সচেতন। এমনকি ইহুদি সম্প্রদায়ের ভেতরেও অনেকে ইসরায়েলের নীতির সমালোচনা করছেন। যে জিনিসটা একসময় বলা খুব কঠিন ছিল, সেটা এখন খোলাখুলি বলা হচ্ছে। ঠিক এটাই দেখা যাচ্ছে এখন। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ফিলিস্তিনপন্থী জোহরন মামদানি বিপুল ভোট পেয়েছেন ইহুদি সম্প্রদায়ের তরুণদের মধ্যে থেকে। জেন জি এখন গোটা বিশ্বে নতুন করে ভাবছে। আর এই পরিবর্তনটা হঠাৎ আসেনি। বছরের পর বছর ধরে মানুষ সত্য জানার চেষ্টা করেছে, আর রজারের মতো মানুষ নিরন্তর বছরের পর বছর ধরে নানা রকম কষ্ট সহ্য করে, নিপীড়ন সহ্য করে তাদের অভিজ্ঞতার কথা বলে গেছেন, তাদের সমস্ত কথা জানিয়েছেন, নিজেদের প্রশ্ন করেছেন, আর সেই প্রশ্ন থেকেই জন্ম নিয়েছে নতুন প্রজন্মের এই সচেতনতা। রজার মনে করেন একজন শিল্পীর কাজ শুধু বিনোদন দেওয়া নয়, একজন শিল্পীর কাজ সত্য কথা বলা, সময়ের সাক্ষী হওয়া। যখন মানুষ কষ্ট পায় তখন সেই কষ্টের কথা তুলে ধরা। তিনি বলেন একটা শিশু যখন মারা যায় তখন সেটা রাজনীতির বিষয় নয়, সেটা মানবতার বিষয়। একটা পরিবার যখন উচ্ছেদ হয় তখন সেটা কোনো এক পক্ষের জয় বা পরাজয়ের গল্প নয়, সেটা একটা মানুষের জীবনের ভাঙনের গল্প। রজার মনে করেন এই গল্পগুলো বলা তার দায়িত্ব। রজারের মতো প্রতিবাদী কণ্ঠগুলো আমাদের মনে করিয়ে দেয় নীরবতাও এক ধরনের সিদ্ধান্ত। চুপ করে থাকা মানে একটা অবস্থান নেওয়া। যখন অন্যায় দেখেও কেউ কিছু বলেন না, চুপ করে থাকেন, তখন সেই নীরবতা অন্যায়কেই আরো শক্তি যোগায়। রজার তার পুরো জীবন দিয়ে একটা কথা শিখিয়েছেন, সত্য সবসময় সুন্দর হয় না, সত্য অনেক সময় কঠিন, অনেক সময় বেদনাদায়ক হয়, কিন্তু সেই সত্যকে এড়িয়ে যাওয়া যায় না, তার মুখোমুখি হতে হয়। রজার ওয়াটার্স বহু বছর ধরে গান গেয়েছেন, কিন্তু তার আসল অবদান হয়তো গানে নয়, তার আসল অবদান তার সাহসে। যখন সবাই চুপ করে থাকতে বলেছে তখন তিনি প্রতিবাদের কথা বলেছেন। যখন কনসার্ট বাতিল হয়েছে তখনও তিনি থামেননি। যখন তাকে আক্রমণ করা হয়েছে তখনও তিনি পিছু হটেননি। এইসব কণ্ঠ যদি নীরব হয়ে যায় তাহলে হয়তো আমরা সবাই একজন প্রকৃত আত্মীয়কে হারাবো। কিন্তু যতদিন এই কণ্ঠ আছে ততদিন একটা কথা মনে রাখতে হবে, সত্য বলার সাহস সবার হয় না, আর সেই সাহসী একজন মানুষকে সত্যিকারের শিল্পী বানায়। আপনারা এই ব্যাপারে কি বলেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।